বাজেট গতানুগতিক অর্থ উপদেষ্টা ভিন্ন বক্তব্য পরিকল্পনা উপদেষ্টার কালো টাকা সাদা করার সুযোগ সাংঘর্ষিক সিপিডি। সরকারি চাকরিজীবীদের জন্য জুলাইয়ে 10 থেকে 15% বিশেষ সুবিধা, বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। কুশিন ঠেকানো সম্ভব নয়, পররাষ্ট্র উপদেষ্টা প্রতিবাদ জানিয়ে দিল্লিকে কাল ফের চিঠি। শর্ত সাপেক্ষে 70 অনুচ্ছেদ বাতিলের পক্ষে মত অধিকাংশ রাজনৈতিক দলের। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এবারের বাজেটকে গতানুগতিক স্বীকার করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, হাসিনা সরকারের নষ্ট করে দেওয়া প্রতিষ্ঠানগুলো দিয়ে বাজেট বাস্তবায়ন করা কঠিন। তবে পরিকল্পনা উপদেষ্টার মত, বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে এবার, যা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি ধরা হলেও বছর শেষে সেটি আরও কমবে বলে আশা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো অন্তর্বর্তী সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে অর্থ মন্ত্রণালয়ের বাজেটোত্তরে সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করলেন, বাজেটে চমকের তেমন কিছু নেই। কিছুটা গতানুগতিক আছে, কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিন্তু সাহসী পদক্ষেপ আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেট ভালো হয়েছে, বাস্তবায়নও করা যাবে। একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ঘোষিত বাজেটকে বাজারের নিত্যপণ্যের দাম আরও বাড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্তব্য, দাম বাড়বে না, বরং লক্ষ্যমাত্রার তুলনায় আরও কমবে। আর এনবিআর চেয়ারম্যান জানান, এবার ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না। সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, দুইটা ভাগে ভাগ করেছি। আগামী বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি কমা উচিত। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্স্টে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। বাজেটে কোনো বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়, বাট এটা তো অবশ্যই কেবল শুরু। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক, এমন মন্তব্য করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে জমি, ফ্ল্যাট কিনে কালো টাকা বৈধ করার সুযোগ বৈষম্য বাড়াবে। একই সাথে অর্থ পাচার নিয়ে নীরবতা সরকারের ঘোষিত নীতির সঙ্গে বৈপরীত্য বলে জানায় সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অর্থবছর ঘিরে মানুষের বেশি মাত্রায় প্রত্যাশা থাকলেও অনেকটাই হতাশাজনক করে তুলছে প্রস্তাবিত বাজেট। বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। রাজধানীর এক হোটেলে বাজেট পর্যালোচনায় এমন প্রতিক্রিয়া জানিয়ে সিপিডি বলছে, বৈষম্য দূর করার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে ব্যয় কমানো উদ্বেগজনক। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করে সংস্থাটি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেয়া হলো না, আর অন্যদিকে এই ধরনের একটা পদক্ষেপ করা হলো, সেইটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। নতুন অর্থবছরে কর ও অন্যান্য নীতির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগও দেখা যায়নি বলে জানায় সিপিডি। যেখানে বিবিএস বলছে যে এই অর্থবছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%। মিসবাহ হাসান, এনটিভি নিউজ,
ঢাকা। প্রস্তাবিত বাজেটে কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আর শীর্ষ ধনীদের কাছ থেকে অধিকতর কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2025 তারিখ থেকে গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, শাসিত, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সহ বিভিন্ন ব্যক্তির জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। যেসব অবসর গ্রহণকারী পেনশনের 100% এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই বিশেষ সুবিধা পাবেন না। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আজকালের ভেতর প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে দিল্লিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, পুশিন এবং সীমান্তে হত্যা নিয়ে ঢাকা প্রতিবাদ অব্যাহত রেখেছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সাপে বর হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, পরনির্ভরশীলতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। অবৈধ পন্থা অবলম্বনের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে বলে জানান তিনি। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আস্থা ভোট, সংবিধান সংশোধন এবং অর্থ বিল, এই 3 ক্ষেত্র ছাড়া 70 অনুচ্ছেদ প্রয়োগ বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 30 দলের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই এমন মত দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে কয়েকজন নেয়ার ক্ষেত্রেও সায় দিয়েছে বেশিরভাগ দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দ্বিতীয় দফায় একসঙ্গে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ গ্রহীত সংক্রান্ত 70 অনুচ্ছেদ 3টি ক্ষেত্র ছাড়া বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএনপি এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও যুক্ত করার পক্ষে মত দিয়েছে। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। আমরা বলেছি না, আরও 2টা বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা। এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দল থেকে নেয়ার ক্ষেত্রে মত দিয়েছে দলগুলো। এর বাইরে নারী আসন 100 করার ক্ষেত্রে মত থাকলেও ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আপত্তি বেশিরভাগ দলের। সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি নট শুড বি লেস দেন 50%। এসব দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ে ঐকমত্য সনদ তৈরি করা হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের তৎকালীন আইজি শহীদুল ইসলাম, তৎকালীন র্যাবের ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সব মামলার ন্যায় বিচার হবে বলে প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় চিফ প্রসিকিউটরও বললেন, গুম, খুনসহ মানবতাবিরোধী সব অপরাধের ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে। 2015 সালে 10ই মার্চ বিএনপি তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ উত্তরা থেকে গুম হন। সেই বছরই 11 মে তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ের উদ্ভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। বর্তমান নির্বাচন কমিশন যেন এর মর্যাদা রক্ষা করে এমন মন্তব্য করে জামায়াতের নির্বাচনী প্রতীক কমিশন ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রত্যাশা করেন। জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর ফলে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তার দল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চায় না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, তবে আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানান শফিকুর রহমান। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বলেন, কর্মচারীদের দাবি পর্যালোচনা একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে দেয়া স্মারকলিপি গ্রহণ শেষে এসব বলেন তিনি। আর আগামীকাল বুধবার ও ঈদের ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে কর্মসূচি বন্ধ থাকবে এবং অধ্যাদেশ বাতিল না হলে 16 জুন থেকে দেশজুড়ে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন কর্মচারীদের নেতারা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে সচিবালয়ের 6 নম্বর ভবনের পাশে জড়ো হন কর্মচারীরা। দাবি জানান সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের। হুঁশিয়ারি দেয়া হয়, ঈদের ছুটির পর শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের। আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। 16 তারিখে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, সকলে কেউ যেন কর্মস্থলে না থাকে। পরে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। আমরা বলছি এটা দেখব, আমরা এটা দেখে পরে প্রপার তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটি রিভিউ একটা সচিবকে একটা কমিটি করেছে। আর বিকেলে আইন উপদেষ্টার হাতে একই দাবিতে স্মারকলিপি তুলে দেন সচিবালয়ে কর্মরত কর্মচারীদের নেতারা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে। 15 জুনের মধ্যে সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে 16 জুন থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বেলা 12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসলে জুলাই ঐক্যের লং মার্চটি আটকে দেয় পুলিশ।
এ সময় আন্দোলনরতরা রাস্তায় বসে পড়েন। পরে জুলাই ঐক্যের 5 জনের একটি দল সচিবালয়ের ভেতরে যায়। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে আবারও 44 আমলার তালিকা তুলে দেওয়া হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সচিবালয়ে আওয়ামীপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। 19 জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19 জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সরকার শপথ আয়োজন না করলে দক্ষিণের ভোটারদের নিয়ে শপথ পড়ে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, দক্ষিণের মেয়র কে হবেন তা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা। আজ দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ঈদুল আজহার কারণে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনও বিরতি ঘোষণা করেছেন ইশরাক হোসেন। দাবি আদায় না হলে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার কথাও বলেন তিনি। এ সময় ইশরাক হোসেন বলেন, নগর ভবনে কোনো বহিরাগতদের স্থান হবে না। সরকার আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অমান্য করার মাধ্যমে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও অভিযোগ করেন ইশরাক। আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব, এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। তবে একই সঙ্গে বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব পালনের উপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ফলে বিসিবিতে বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত 1 জুন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন তিনি। রিটে এনএসসি কর্তৃক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নিয়োগের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। মৌলভীবাজার, রাজশাহী, চট্টগ্রাম, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় ইতোমধ্যেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের 7 উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 57টি পশুর হাট বসেছে। হাটে আসা ক্রেতারা বলছেন, বিগত সময়ের চেয়ে এই বছর কোরবানির পশুর দাম অনেকটা বেশি। আর বিক্রেতারা বলছেন, হাটে ক্রেতার সংখ্যা কম। কাস্টমার তো নাই, আর গরুর দাম চাই 130, 1,15,000 হইলে বেশিলিম। যথেষ্ট গরু আছে, আমরা চেষ্টা করি আর কি, আমরা একটা বাজেট আছে। দামাদর মোটামুটি দাম দর কাছাকাছি দাম দর, তবে ক্রেতারা ছাড় নাই এখন, কিন্তু আর একটু পরে কিন্তু স্যার। রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে হাটে যে হারে গরু ও মহিষ আসছে সে তুলনায় বিক্রি হচ্ছে কম। বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম যে হারে বাড়ছে সে তুলনায় গরু মহিষের দাম তারা পাচ্ছেন না। এদিকে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি নিয়েছে র্যাব। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে শরীয়তপুরের পশুর হাটগুলো। পশুর দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারা খুশি থাকলেও গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা। জেলায় এবছর 24টি গরুর হাট বসেছে। হাটের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবছর গরুর দাম কমে যাইতেছে, এবার গরুর দাম অনেক বেশি, গুড়ার দাম অনেক বেশি, আগের মূল্য থেকে এখন গরুর দাম একটু কম। চট্টগ্রামে কোরবানির পশুর বাজারে গরুর পাশাপাশি উট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। কর্ণফুলী উপজেলার মজ্জারটেক সিডিয়া আবাসিক মাঠে আনা হয়েছে 3টি উট। যশোরের বেনাপোল ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় উটগুলো।
প্রতিটি ওটের দাম চাওয়া হয়েছে 30 থেকে 35 লাখ টাকা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানি ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিনও চালু থাকবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, ঈদের ছুটি চলাকালে বন্দরের সার্বিক অপারেশনাল কাজ চলবে। একই সাথে স্বাভাবিক কাজ চলবে কাস্টমস হাউসে। এক্ষেত্রে শুধুমাত্র ঈদের দিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ বন্ধ রাখা হবে। ঈদের ছুটিতে পণ্য আমদানি রপ্তানি যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে স্টেক হোল্ডারদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বাজেট গতানুগতিক, অর্থ উপদেষ্টা ভিন্ন বক্তব্য, পরিকল্পনা উপদেষ্টার কালো টাকা সাদা করার সুযোগ সাংঘর্ষিক সিপিডি। সরকারি চাকরিজীবীদের জন্য জুলাই 10 থেকে 15% বিশেষ সুবিধা, বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। পুশিং ঠেকানো সম্ভব নয়, পররাষ্ট্র উপদেষ্টা প্রতিবাদ জানিয়ে দিল্লিকে কাল ফের চিঠি। শর্ত সাপেক্ষে 70 অনুচ্ছেদ বাতিলের পক্ষে মত অধিকাংশ রাজনৈতিক দলের। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ইনোভেশন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল, এতে নারিকেল তেল ও পেঁয়াজের সাথে